Assalamu alaikum, dear students. Dr. Mirza Shurfuzzaman, welcome you all to today's lecture on diabetes insipidus. স্যার স্লাইড শো করে দিলে ভালো হতো। হ্যাঁ যাচ্ছি। Dear students, Dr. Mirza Shurfuzzaman going to deliver today's lecture on diabetes insipidus. Diabetes came from the word siphon. Siphon means flow. আমরা সাইফন জানি কি যে আমরা যে তেলের ব্যারেল থেকে যে পানি তেল বের করা বা এরকম যে ফিজিক্সে আমরা পড়েছি সাইফন রিঅ্যাকশন, যেটাতে আমাদের কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। সাথে ইনসিপিডাস মিন্স টেস্টলেস, মানে কন্টিনিউয়াস ফ্লো অফ ইউরিন, কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি মানে passes of large amount of urine which is tasteless. এটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। জাস্ট এখান থেকে ডেফিনিশন এটাই যে লার্জ অ্যামাউন্ট কতটুকু, বাই ডেফিনিশন ইজ মোর দেন 3 লিটার পার 24 আওয়ার্স। এবং শুধু যে বললাম টেস্টলেস মানে সুগার ফ্রি, বাট এটা সলিউট ফ্রি অলসো, জাস্ট পানি পাস করে। তার মানে লার্জ ভলিউম ডাইলিউট ইউরিন, প্যাসেজ অফ লার্জ ভলিউম ডাইলিউট ইউরিন ইজ নোন অ্যাজ ডায়াবেটিস ইনসিপিডাস। কেন হচ্ছে এটা? আমরা ইউরিন ফরমেশন মেকানিজম জানি, আমরা তো ডিটেল যাব না, কিছু কিছু জিনিস জানবো। যে আমাদের যে টোটাল ফিল্টার হয় তার মেজরিটি রিঅ্যাবজর্ব হয়, তার মধ্যে এডিএস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই এডিএস যদি না থাকে অথবা যদি কাজ না করে, তাহলে যে লার্জ ভলিউম ইউরিন পাস করবে, দিস ইজ ডায়াবেটিস ইনসিপিডাস। এডিএসটা কি? এডিএস ইজ এ পেপটাইড হরমোন, যেটা হাইপোথ্যালামাসের নিউরন থেকে সিনথেসাইজড হয় এবং দ্যাট ইজ রিলিজড ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই হলো আমাদের, এটা একটা নোনা পেপটাইড, মানে 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে এটাতে। আর আরেকটা জিনিস হলো এই অ্যামাইনো অ্যাসিড আমাদের কিছু অ্যানিমেলের সাথে আমাদের সামঞ্জস্য আছে। আমাদের এই 9টার মধ্যে একটা যেটা দিয়ে নামকরণ করা হয় আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড, এভিপি, মানে এডিএস এন্ড এভিপি আর সিনোনিমাস। এর আরেক নাম ভ্যাসোপ্রেসিন, বিকজ ইট এক্সার্টস প্রেসার ইফেক্ট অন ব্লাড ভেসেল। এই জন্য হিউম্যান এডিএস কে বলা হয় আর্জিনিন ভ্যাসোপ্রেসিন। পিগদের এই আর্জিনিনের পরিবর্তে থাকে হলো লাইসিন, ওদের এটাকে বলা হয় লাইসিন ভ্যাসোপ্রেসিন। এনিওয়ে আমাদের এডিএস জানলেই চলবে। এখন এডিএস কি, কেমন করে? আমরা একটু আগে বললাম যে হাইপোথ্যালামাস থেকে সিনথেসাইজড হয়, হাইপোথ্যালামিক নিউরন থেকে, দ্যাট ইজ রিলিজড ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। কেন তৈরি হয়, কেন সিক্রেশন হয়? কন্ট্রোল রেগুলেটিং, এটা হলো মেইনলি অসমোলারিটি, মোস্টলি রেগুলেটেড বাই অসমোলারিটি অফ ব্লাড। তো এবং এটা বেসিক্যালি এজ অসমো রেগুলেটর, যদিও আরো কিছু কাজ আছে। জাস্ট এই একটা জিনিস মনে রাখলেই হবে, অসমোলারিটির সাথে ভ্যাসোপ্রেসিনের যে রিলেশন। এছাড়া যেহেতু প্রেসার এফেক্ট, এটা ব্লাড প্রেশার বাড়ায়, তার মানে যে কন্ডিশনে ব্লাড প্রেশার কমে সবগুলো কন্ডিশনে এটা বাড়ে। আর্টেরিয়াল ব্লাড প্রেশার যদি কমে যায়, এবং একই রকমের মেকানিজমে আর্টেরিয়াল ব্লাড প্রেশার যখন কমে তখন অ্যাঞ্জিওটেনসিন 2 বেড়ে যায়। অ্যাঞ্জিওটেনসিন 2 যখন বাড়ে, দ্যাট স্টিমুলেটস এডিএস সিক্রেশন। এছাড়া সিম্প্যাথিক স্টিমুলেশন ডাইরেক্টলি এডিএস সিক্রেশন স্টিমুলেট করে। কি করে? দুইটা রিসেপ্টর V1 V2। V1 হলো ব্লাড ভেসেলে থাকে, কজেস প্রেসার ইফেক্ট, মানে ভ্যাসোকনস্ট্রিকশন করে, যার জন্য প্রেসার বাড়ে। আর V2 রিসেপ্টর থাকে কিডনিতে, যেটা যে ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। আমরা জাস্ট কি মেকানিজম, আমাদের টোটাল ওয়াটার মেটাবলিজমের এই যদি আমরা চিন্তা করি, আমরা ওয়াটার ইনটেক করি থ্রু মাউথ, এবং এটা রেগুলেট হয় থার্স্ট মেকানিজমের মাধ্যমে। Again, a thirst mechanism is controlled by hyperosmolarity, osmotic regulation হয়। যদি কোনো কারণে, whatever may be the cause, if the osmolarity is high, that will causes the hypothalamus to secrete ADs as well as stimulates thirst. আমাদের থার্স্ট সেন্টারও কিন্তু হাইপোথ্যালামাসে থাকে। তাহলে থার্স্ট কি করছে? পানি ইনটেক করছে, আর হলো এডিএস কিডনি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করছে।
এই দুইটা মিলে আমাদের অসমোলারিটি একটা অসমোটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে। আমরা মেটাবলিজম শব্দ যেহেতু ইউজ করেছি, আমাদের আরেকটু এগুলো আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি যে আমাদের ওয়াটারের সোর্স গুলা কি কি। আমরা মূলত ওরাল ইনটেক, আইদার ড্রিঙ্কস অর বেভারেজ, এর সারা ফুডের সাথে কিছু যায়, কিছু মেটাবলিক ওয়াটার অ্যাড হয়। আর এক্সক্রিশন যদি বলি, মোস্টলি ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়। এছাড়া সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, স্টুল, এগুলোর সাথেও সামান্য পরিমাণ এক্সক্রিট হয়। এখন কিডনির এক্সক্রিশন যেহেতু মেইন রোল প্লে করে, আমাদের এটার মেকানিজম সম্পর্কে আমরা একটু জানবো। আমাদের যে টোটাল ফিল্টার্ড লোড, আমাদের ডেইলি প্রায় 180 লিটার ফিল্টার হয় কিডনি দিয়ে। এটা যদি রিঅ্যাবজর্ব না হইতো, আমাদের ডেইলি 180 লিটার ইউরিন পাস করতে হতো। ফরচুনেটলি আমাদের 99%ই রিঅ্যাবজর্ব হয়ে যায়। তো কিভাবে রিঅ্যাবজর্ব হয় আমাদের, যেহেতু আমরা আজকে এডিএইচ রিলেটেড পড়ছি, আমি শুধু এইটুকুতেই কনফাইন থাকবো, বাকি অংশগুলো আমরা যাব না। প্রক্সিমাল টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলে কোনটা কিভাবে হয় আমরা ওখানে যাচ্ছি না। আমরা শুধু এডিএইচ কি কাজ করে, আমাদের ডিস্টাল টিউবুলের যে সেল মেমব্রেন, লুমিনাল মেমব্রেন, এটা লুমিনাল মেমব্রেন, এখান এই ওয়ালটার জন্য রিলেটিভলি ইম্পারমেবল, মানে ওয়াটার পাস করতে পারে না। আর আমরা আরেকটা জিনিস জানি যে ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য যে জিনিস দরকার হয় তার মধ্যে একটা হলো মেডুলারি হাইপারঅসমোলারিটি। এগুলো আসলে একটু ফিজিওলজিতে পড়ে আসার কথা, আমরা তবু একটু বলছি। আমাদের যে কাউন্টার কারেন্ট মেকানিজম ছিল কিডনির, যে নর্মাল মেকানিজম, যে লুপ অফ হেনলি এবং ওখানকার যে ভাজার একটা দুইটা মিলে যে কাউন্টার কারেন্ট মেকানিজম, তার কাজ হলো মেডুলারি হাইপারঅসমোলারিটি মেইনটেইন করা। মানে এটা যদি আমরা মেডুলা ধরি, এদিকে কর্টেক্স কিডনির, এখানে মেডুলা, এখানের ইন্টারস্টিশিয়ামে অসমোলারিটি বেশি থাকে। যখন এই মেমব্রেনটা ওয়াটারের প্রতি পারমিয়েবল হবে, তখন ওয়াটার সহজে পাস করে আসবে। এই হাইপারঅসমোলারিটি যদি না থাকে, তাহলে ওয়াটার পারমিয়েবল হইলেও কখনো এটা পাস করবে না। যাক, এটা আমরা ভিন্ন বিষয়, রিলে দরকার হলে আমরা পরবর্তীতে এটা ফার্দার আলোচনা করব। তো যে জিনিসটুকু হলো যে মেডুলারি হাইপারঅসমোলারিটি আছে, তারপরেও যদি এই ওয়ালটা ওয়াটারের প্রতি পারমিয়েবল না হয়, তাহলে ওয়াটার ডিফিউজ হতে পারবে না। এই পারমিয়েবিলিটির জন্য এডিএস রেসপন্সিবল। এডিএস কি করে? এডিএস রিসেপ্টর আমাদের এই সেলগুলোর মধ্যে থাকে একটা ভ্যাসাইকেল, অ্যাকুয়াপোরিন স্টোরেজ ভ্যাসাইকেল, যেখানে অ্যাকুয়াপোরিন গুলো স্টোর থাকে। যখন এডিএস এখানে মেমব্রেনে কাজ করে, এই যে অ্যাকুয়াপোরিন রিসেপ্টর গুলো সার্টেড ইনটু দা লুমিনাল মেমব্রেন, যার জন্য ওয়াটারের জন্য পোর তৈরি হয়, ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। যেহেতু এখানে হাইপারঅসমোলারিটি আছে, ওয়াটার ডিফিউজ হয়ে পাশে চলে আসবে। এই হলো আমাদের এডিএস এর মেকানিজম। এটা বুঝলে আমাদের টোটাল ডায়াবেটিস ইনসিপিটাস পড়া শেষ। এখন এডিএস এবং ডায়াবেটিস ইনসিপিটাস এর মেকানিজমটা আমরা যদি আরেকটু জিনিস চিন্তা করি, আমাদের নর্মাল কিডনিতে আমি একটু আগে বললাম প্রায় 180 লিটার ইউরিন ফিল্টার হয় ডেইলি। হ্যাঁ, 180 লিটার। তো সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রক্সিমাল টিউবুলেই মূলত বেশিরভাগ রিঅ্যাবজর্ব হয়ে যায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ট্রান্সপোর্টারের মাধ্যমে। আমরা ওটা আমাদের আলোচনার বাইরে, আমরা শুধু এডিএস নিয়ে চিন্তা করবো। পোস্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি করে এডিএস, যার কাজ হচ্ছে হলো এই কলটাকে সুইচ অফ করা, মানে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করা। তার জন্য মেজরিটি, মোর দেন 99% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। দিস ইজ নর্মাল মেকানিজম। যে আরো অনেক টিউবুলের সাথে সাথে ডিস্টাল টিউবুলের এডিএস এসে এই কলের সুইচ অফ করে, মানে ওয়াটার রিঅ্যাবজর্ব করে, মানে ফ্রম পাসিং ইন ইউরিন, সেটা আমাদের ব্লাডে রিটার্ন ব্যাক করায়, যার জন্য ইউরিন অনলি 1% of the filtered pass as urine. This is normal mechanism. তো যদি কোনো কারণে এখান থেকে আমাদের এডিএস না থাকে, তাহলে কি হবে? এই যে সুইচ অফ করতে, সুইচ অফটা হবে না, তাহলে কন্টিনিউয়াসলি লার্জ ভলিউম ইউরিন পাস করতে থাকবে। তাহলে ডিফেক্টটা কোথায়? ডিফেক্টটা হলো হেড অফিস সেন্টারে, ক্রেনিয়ামের মধ্যে, পোস্টেরিয়র পিটুইটারিতে বা এডিএস এর মধ্যে। এটার নাম হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আবার ঠিক সেম এই নর্মাল মেকানিজম আমরা চিন্তা করি যে আমার এডিএস ঠিক আছে, বাট কিডনির যেখানে এডিএস সুইচ অফ করবে, মানে রিঅ্যাবজর্পশন হেল্প করবে, যদি এটা না থাকে, তাহলে এডিএস থাকা সত্ত্বেও এটা কাজ করতে পারবে না। তখন কি হবে? একই রকম লার্জ ভলিউম ইউরিন পাস করতে থাকবে। দিস ইজ কল্ড
নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, মানে এডিএস আছে বাট ইট ক্যানট অ্যাক্ট অন কিডনি। ওকে, এখন আসি আমাদের ক্লাসিফিকেশন বলাই হয়ে গেল যে ক্রেনিয়াল, মানে যদি এডিএস না থাকে, যদি এটা কিডনির উপর কাজ না করে, সেটার নাম হলো নেফ্রোজেনিক। এছাড়া বাই ডেফিনিশন আমরা বলেছি যে লার্জ ভলিউম ডাইলুট ইউরিন যদি পাস করে তার নাম হলো বাই ডেফিনিশন ডায়াবেটিস ইনসিপিটাস। তো আমরা যদি 10 লিটার পানি খেয়ে ফেলি, আমাদের কিডনির মেকানিজম ওটাকে পাস করে দিবে। সেক্ষেত্রেও হবে, মানে পলিউরিয়া হবে, ডাইলুট ইউরিন পাস করবে। বাই ডেফিনিশন এটাও আসলে ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে চলে আসে, বাট ইটস এ ডিফারেন্ট এন্টিটি, দিস ইজ কল্ড প্রাইমারি পলিডিপসিয়া, মানে বেশি পানি খাই তাই বেশি ইউরিন। আর ডায়াবেটিস ইনসিপিটাসের ঠিক উল্টা জিনিস, ইউরিন পাস করে যাচ্ছে, সেটাকে কম্পেনসেট করার জন্য বেশি পানি খাচ্ছি। কজ যদি বলি, কজ কিছু ফ্যামিলিয়াল বা জেনেটিক কজ। জেনেটিক কজের মধ্যে ভ্যাসোপ্রেসিন জিন, মানে ভ্যাসোপ্রেসিন জিনের মিউটেশন, যার জন্য ভ্যাসোপ্রেসিন তৈরি হয় না, এডিএস তৈরি হচ্ছে না। আর একটা হচ্ছে হলো অনেকগুলো ডিজিজ একত্রে থাকে, মোট সিনড্রোম, ডায়াবেটিস ইনসিপিটাস, জিআই ফর ডায়াবেটিস ইনসিপিটাস, ডিএম ফর ডায়াবেটিস মেলাইটাস, ওএ ফর অপটিক অ্যাট্রফি এন্ড ডেফনেস। আমাদের এটা সম্পর্কে আসলে আন্ডার গ্রাজুয়েট এর চেয়ে বেশি জানা দরকার নেই। এর কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, এগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা খুব রেয়ার সিনড্রোম, ইউজুয়ালি 20 বছরের আগে ম্যানিফেস্টেশন হয়। ইউজুয়ালি 20 বছরের আগে যদি ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিটাস থাকে, দ্যাট কনফার্মস দ্য ডায়াগনোসিস। এনিওয়ে, এটা আমাদের আন্ডার গ্রাজুয়েটে এত বেশি দরকার নেই, আমরা এটা পড়বো না, থাক। অ্যাকোয়ার্ড কজের মধ্যে মনে রাখতে হবে সিএনএস এর যে কোনো কন্ডিশন ক্যান কজ diabetes insipidus, cranial diabetes insipidus. Whatever may be the CNS disease, that will cause diabetes insipidus. এক কথায় শেষ। আর আরেকটা মজার জিনিস হলো যে এই কন্ডিশনগুলো এডিএস এক্সেস সিক্রেশনও করে। আমরা যখন পড়বো, যদি সোডিয়াম, আমি সম্ভব হলে একটা ইলেকট্রোলাইট ক্লাস নিব, সম্ভব হলে সোডিয়াম ইমব্যালেন্সের মধ্যে যতগুলো আছে, একটা সিআদ, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, যেখানে বেশি বেশি এডিএস সিক্রেশন হয়, তার কজও সেম। সিএনএস এর এই কজগুলোতেই মানে আইদার সুইচ অফ করতে পারে অথবা এক্সেস এডিএস সিক্রেশন করতে পারে। এখন কজ, এই তত্ত্বগত আমাদের মনে রাখার জন্য একটা সোজা বলি, নার্ভাস সিস্টেমের যা কিছুর কজ বলো, কজ হলো ভিটামিন, এক কথায় শেষ, ভিটামিন। ভি ফর ভাস্কুলার, আই ফর ইনফেকশন, ইউজুয়ালি ক্রনিক ইনফেকশন, যেমন টিউবারকুলোসিস, হিস্টোপ্লাজমোসিস, এইচআইভি। হ্যাঁ, তো ভি আই, আই অলসো ফর ইনফ্লামেটরি কন্ডিশন, মানে নন ইনফেকশাস ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন সার্কোইডোসিস, হিস্টিওসাইটোসিস, লিম্ফোসাইটিক হাইপোফাইসাইটিস, এরকম বেশ, ওয়াগনার্স গ্রানুলোমাটোসিস। তাহলে ভি ভাস্কুলার, আই ফর ইনফেকশন, আই ফর ইনফ্লামেশন, টি ফর ট্রমা, টক্সিন অ্যান্ড টিউমার, ট্রমা হেড ইনজুরি, টক্সিন, কিছু কিছু ক্ষেত্রে টক্সিন আমাদের এখানে দরকার নাই। টিউমার, সিএনএস এর যে কোনো টিউমার উইল কজ এডিএস। ভিআইটিএ, এ ফর অটোইমিউন কন্ডিশন অর অ্যামাইলোইডোসিস, সবসময় সব জায়গায় লাগে না, তাহলে আমরা এখানে বাদ রাখলাম। এখানে কিছু অটোইমিউন কন্ডিশন আছে, লিম্ফোসাইটিক হাইপোফাইসাইটিস ইজ অটোইমিউন কন্ডিশন। টিএএম, এম ফর মেটাবলিক কন্ডিশন, মেটাবলিক আমাদের এখানে রেসপন্সিবল নাই, অন্য কাজগুলোতে দরকার হবে। এম আই, আই ফর ইডিওপ্যাথিক, এন ফর নিওপ্লাজম এন্ড প্যারানিওপ্লাস্টিক। তো যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, জাস্ট ভিটামিন মনে রাখলে সিএনএস এর যে কোনো কজ এটা দিয়ে আমাদের হয়ে যাবে, যে কোনো কিছুর কজ। তাহলে এই হলো আমাদের ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস কেন হবে? আমাদের বললাম যে কিডনিতে এডিএস কাজ করবে না। কিডনিতে কিভাবে কাজ করে? রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেই রিসেপ্টর অ্যাকুয়াপোরিনকে ইনসার্ট করে। তার মানে জেনেটিক কজ যদি রিসেপ্টর মিউটেশন হয় অথবা অ্যাকুয়াপোরিন মিউটেশন হয়, দিস ইজ জেনেটিক। অ্যাকোয়ার্ডে হয় এই রিসেপ্টরে কাজ করতে পারবে না অথবা ট্রান্সপোর্ট করতে পারবে না। কেন হইতে পারে? কতগুলো কিডনি ডিজিজের জন্য কাজ করতে পারবে না, কিছু মেটাবলিক কন্ডিশনে এবং কিছু ড্রাগে। সিম্পল। কিডনির কন্ডিশন কি হতে পারে? যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, যত ধরনের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আছে সবগুলো করতে পারে। অবস্ট্রাকশনে হতে পারে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। মেটাবলিক মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালসেমিয়া, ড্রাগের লিথিয়াম এন্ড ডেমিক্লোসাইক্লিন। তাহলে কিডনিতে অ্যাকুয়াপোরিন মানে রিসেপ্টর নাই অথবা অ্যাকুয়াপোরিন নাই, এটা জেনেটিক। অ্যাকোয়ার্ড হলো রিসেপ্টরের উপর কাজ করতে দেয় না অথবা অ্যাকুয়াপোরিন কাজ করতে, অ্যাকুয়াপোরিন দিয়ে পানি পাস করতে দেয় না। কি কি? কিডনি ডিজিজ ইটসেলফ, কিছু ড্রাগ
এবং কিছু মেটাবলিক কন্ডিশন, সিম্পল, শেষ। আর প্রাইমারি পলিডিপসিয়া হলো সাইকোজেনিক মূলত। কি হবে, যেহেতু লার্জ অ্যামাউন্ট ইউরিন পাস করে যাচ্ছে, আমাদের ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে, কারণ পানি পাস করছে শুধু, এডিএস তো সলিউট হ্যান্ডেল করে না। সুতরাং এডিএস এর অ্যাবসেন্সে কি হচ্ছে বা কাজ না করতে পারলে কি হচ্ছে, শুধু পানি পাস করে যাচ্ছে ইউরিনে। তাহলে আমাদের একটা জিনিস চিন্তা করি যে সে একটা এক গ্লাস শরবতের মধ্যে আমরা যদি শুধু পানির পরিমাণটা কমিয়ে দিই, চিনির পরিমাণ যা ছিল তাই আছে, 1 লিটার পানির মধ্যে যে চিনি ছিল, পানি বের হয়ে 1/2 লিটার হয়ে গেল, কিন্তু চিনির পরিমাণ তাই থাকলো, তাহলে কি হবে, মিষ্টি বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ব্লাডের যে নর্মাল সলিউট, আমি চিনি এক্সাম্পল দিলাম, আসলে নর্মাল সলিউটের মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট হচ্ছে সোডিয়াম। তাহলে যদি শুধু পানি বেড়ে যায়, তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন প্রপোর্শনালি বেড়ে যাবে, কারণ সোডিয়ামের অ্যামাউন্ট ঠিকই আছে, পানির পরিমাণ কমে গেছে। তাহলে কি হবে, ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। দ্যাট অসমোলারিটি ইউজুয়ালি এডিএস কে স্টিমুলেট করার কথা, বাট আমাদের যেহেতু এডিএস নাই, করতে পারবে না। তবে নেফ্রোজেনিক ইনসিপিটাসে, ডায়াবেটিস ইনসিপিটাসে এডিএস বেশি থাকবে। তাহলে পলিউরিয়া হবে, এবং অসমোলারিটি বাড়ার জন্য আমরা একটু আগে দেখলাম যে অসমোলারিটি কি করে, একটা হলো এডিএস সিক্রেশন করে, আর একটা হলো থার্স্ট সেন্টারকে স্টিমুলেট করে। তাহলে এক্সেস থার্স্ট হবে, পেশেন্ট প্রচুর পানি খাবে এবং প্রচুর ইউরিন পাস করবে, এটাই হলো তার মেকানিজম। ইউজুয়ালি নকচুরিয়া হয়, ওরা বেশি রাতে অনেকবার প্রস্রাব হয়, এটা একটা ইম্পর্টেন্ট সাইন, আর্লি সাইন ফর ডায়াবেটিস ইনসিপিটাস। বাচ্চাদের ক্ষেত্রে এর সাথে আর একটা জিনিস হয় যে ওরা মানে ফেলিওর টু থ্রাইভ, ওয়াটার ইমব্যালেন্সের জন্য বড় বড় হয় না, মানে ওয়েট গেইন হয় না। আর কিছু কিছু কন্ডিশনে, যেমন প্রেগনেন্সিতে ভ্যাসোপ্রেসিনেজ নামক এনজাইম তৈরি হয় প্লাসেন্টাতে, সেটাতে যেহেতু ভ্যাসোপ্রেসিন ভেঙে যাচ্ছে, সিমটমটা আরো বেশি হচ্ছে। প্রেগনেন্সিতে এমনি পলিউরিয়া হয়, তার সাথে যদি এডিএস থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাহলে পরিস্থিতি খুবই ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিসের হিসাব খুব সহজ, আমাদের প্রথম কনফার্ম করতে হবে যে তার আসলেই পলিউরিয়া। যদি 3 লিটার চেয়ে বেশি ইউরিন আউটপুট না হয়, আমরা 24 আওয়ার চেক করব, যদি 3 লিটার বেশি না হয়, তার মানে আমাদের প্রথমে এক্সক্লুডেড। নাম্বার 2 হচ্ছে হলো, যেসব মেটাবলিক কন্ডিশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্যান কজেস পলিউরিয়া, আমরা সেগুলোকে এক্সক্লুড করব। যে তার হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া আছে কিনা, তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, জাস্ট এই বেসিক ইনভেস্টিগেশন। এরপরে আমাদের কনফার্মেশন যে তার আদৌ ডায়াবেটিস ইনসিপিটাস আছে কিনা। ডায়াবেটিস ইনসিপিটাস কি, একটা মজার জিনিস হলো, আমরা যেটা আগে বললাম যে প্রাইমারি পলিডিপসিয়াতে পেশেন্ট বেশি পানি খায়, তার জন্য বেশি পাস হয়। আর ডায়াবেটিস ইনসিপিটাসে উল্টা জিনিস, যে পেশেন্ট খাক আর না খাক, তার প্রস্রাব পাস করতেই থাকবে। তার মানে আমরা যদি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করি, আমরা এটা কনফার্ম করতে পারবো যে আমরা পানি দিচ্ছি না, তারপরেও তার ইউরিন পাস করছে। এবং আমরা এটা কনফার্ম করবো অসমোলারিটি দিয়ে। ব্লাড অসমোলারিটি কি হবে, যেহেতু পানি পাস করে যাচ্ছে, ব্লাড অসমোলারিটি কমে যাবে, কিন্তু ইউরিন দিয়ে বেশি বেশি পানি পাস করছে, ইউরিন অসমোলারিটি উইল বি ভেরি লো। এটাই হলো আমাদের ওয়াটার ডিপ্রাইভেশনের প্রিন্সিপাল, যে আমরা যদি পেশেন্টকে ওয়াটার ডিপ্রাইভ করি, ব্লাড অসমোলারিটি বেড়ে যাবে, বাট ইউরিন অসমোলারিটি বাড়বে না। দ্যাট উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ ডায়াবেটিস ইনসিপিটাস। সেম জিনিস, এটা লম্বা সময় লাগে, 8 ঘন্টা লাগে। আমরা এটাকে একটু শর্ট করতে পারি, স্যালাইন লোডিং টেস্ট। যে হাইপারটোনিক স্যালাইন যদি দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের ব্লাড অসমোলারিটি বেড়ে যাবে। এটা একটা ডেঞ্জারাস টেস্ট, কারণ যদি কোনো কারণে ফ্লুইডটা বেশি হয়, মানে খুব র্যাপিড অসমোটিক শিফট হয়, that will causes spontaneous myelolysis. So it should be done with caution. আমরা এটা সচরাচর করি না, আমরা ফ্লুইড ডিপ্রাইভেশন টেস্টই করি। তারপর আমাদের জেনে নিতে হবে যে অল্টারনেট হিসাবে আমরা স্যালাইন লোড টেস্ট দিতে পারি। 5% সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন দেওয়া হয় ওভার 2 আওয়ার্স। এটা আরেকটা সুবিধা হলো, এটা খুব শর্ট পিরিয়ডে কনফার্মেশন হয়ে যায়। তাহলে দিলে কি হবে, অসমোলারিটি বেড়ে যাবে। অসমোলারিটি বাড়লে নর্মাল মেকানিজম হওয়ার কথা কি ছিল, যে থার্স্ট মেকানিজমকে স্টিমুলেট করা এবং এডিএস সিক্রেশন করা। যেহেতু ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এডিএস নাই, তার মানে এডিএস বাড়বে না। আর যদি নেফ্রোজেনিক হয়, এডিএস বাড়বে, তা সত্ত্বেও ইউরিন কনসেন্ট্রেটেড হবে না। আর কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন হয়, আমরা এই ডিটেলসে যাচ্ছি না, এটা আসলে আন্ডার গ্রাজুয়েটের ডিসকাশনের বিষয় নয়। অনেক সময় সাইকোজেনিক পলিডিপসিয়া এবং পার্শিয়াল এডিএস ডেফিসিয়েন্সির মধ্যে খুব কনফিউশন হয়, সেক্ষেত্রে আমরা থেরাপিউটিক ট্রায়ালে যাই। থেরাপিউটিক ট্রায়ালে গেলে যদি দেখা যায় যে তার সিমটম ঠিক হয়ে গেছে এবং ব্লাড অসমোলারিটি ঠিক আছে, তার মানে এটা ডায়াবেটিস ইনসিপিটাস।
আর যদি এটা ডায়াবেটিস ইনসিপিটাস না হয়, প্রাইমারি পলিডিপসিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্ট উইল ডেভেলপ হাইপোনাট্রেমিয়া। এখন আমরা ডায়াগনোস্টিক কিছু ইনভেস্টিগেশন করব। যে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হলো যে তার ডায়াবেটিস ইনসিপিটাস। এখন কেন এটা ক্রেনিয়াল কজ দেখার জন্য আমরা ক্রেনিয়াল অ্যানাটমি দেখি। এখানে দেখা যাচ্ছে টিউমার। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা নর্মাল এমআরআই দেখি পোস্টেরিয়র পিটুইটারি এখানে একটা সাদা দাগ দেখা যায়। এটা কিন্তু হেমোরেজ কিছু না বা ক্যালসিফিকেশন না, দিট ইন্ডিকেটস এডিএইচ। এটা পোস্টেরিয়র পিটুইটারির এমআরআই মানে T1 ফেজে এখানে একটা ব্রাইট পোস্টেরিয়র পিটুইটারি ব্রাইট স্পট বলে। যখন এখানে এডিএস সিনথেসিস হয় না, তখন এই ব্রাইট স্পট লস হয়। দিস ইজ আ ডায়াগনস্টিক পিকচার অফ ডায়াবেটিস, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। এছাড়া যদি টিউমার হয়, আমরা অ্যানাটমিক্যাল যেসব রিলেশন হয় সবগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। আমরা সার্কোইডোসিসের জন্য এসি দেখতে পারি ডিপেন্ডিং অন ফাইন্ডিংস। পিনিয়াল টিউমার জার্মিনোমার জন্য আমরা বিটা আইসিজি দেখতে পারি। আচ্ছা, এখন আমাদের মূল টেস্ট যেটা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, এখানে একটু জানতে হবে আমাদের। একটা হলো ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, একটা হলো দুটো ডিফারেন্স করতে পারি। কি করব আমরা? পেশেন্টকে সকাল 8:30 থেকে কোনো মানে পানি দিব না, পানি দিয়ে থেকে আমরা ডিপ্রাইভ করে 2 ঘন্টা পর পর মনিটর করব আপ টু 8 আওয়ার্স, এবং 2 ঘন্টা পর পর আমরা ব্লাড এবং ইউরিন অসমোলারিটি এবং ইউরিন ভলিউম মেজার করব। যদি দেখছি যে ব্লাড অসমোলারিটি 300-র চেয়ে বেশি পাস করে গেছে, আমরা তখনই বন্ধ করে দেবো টেস্ট। ব্লাড অসমোলারিটি 300-র চেয়ে বেশি কিন্তু ইউরিন অসমোলারিটি 600-র চেয়ে কম, দ্যাট কনফার্মস ডায়াগনোসিস অফ ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। যখন আমাদের কনফার্ম হলো, তখন আমরা সেকেন্ড লাইনে যাই যে আমরা তখন যে ব্লাড অসমোলারিটি 300-র চেয়ে বেশি বাট সেরাম অসমোলারিটি 600-র চেয়ে কম, তখন আমরা এডিএস দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি কারেকশন হয়ে যায়, তার মানে তার এডিএস ডেফিসিয়েন্সি ছিল, আমরা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে, তার মানে এটা ক্রেনিয়াল। দেওয়ার পরেও যদি কারেকশন না হয়, তার মানে আমরা দিচ্ছি কিন্তু ইট ইজ নট ওয়ার্কিং অন কিডনি, তার মানে হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এটা সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা রাখতে হবে, জাস্ট এতটুকুই। এই যে দেখছি নর্মালের কি হয়, যখন আমরা ওয়াটার ডিপ্রাইভ করে র্যাপিডলি ইউরিন অসমোলারিটি বেড়ে যায়, যেটা প্লেটু আমাদের যদি এই এডিএস দেওয়ার পরেও এটা কারেক্ট হয় না। আর সেকেন্ড যে লাইন এটা দেখছি আমরা প্রাইমারি পলিডিপসে নর্মালের মতোই, কিন্তু ইউরিন অসমোলারিটি খুব একটা বাড়ে না। কেন বাড়ে না, এটা আসলে আমাদের আন্ডারগ্রাজুয়েট আলোচনার বাইরে। যেটা হলো যে আমরা ডিপ্রাইভ করার পরেও কেন, কারণ মেডুলারি যে হাইপার অসমোলারিটি, সেই জিনিসটুকু লস হয় ক্রনিক্যালি। আমরা এই মেকানিজমে যাচ্ছি না এখন। তার জন্য এই জন্যই কনফিউশন হয় যে পার্শিয়াল এডিএস ডেফিসিয়েন্সির সাথে কনফিউশন হয় প্রাইমারি পলিডিপসিয়ার। ইম্পর্টেন্ট যে জিনিসটুকু, প্রাইমারি পলিডিপসিয়ার এটা হলো মেডুলারি সলিউড লস হয়েছে, তার জন্য আমরা যখন এডিএস রিপ্লেস করি তারপরে অসমোলারিটি বাড়ে না। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের ডায়াগনস্টিক। বাট এই পার্শিয়াল এডিএস ডেফিসিয়েন্সি সেটা এই অসমোলারিটি 600-র নিচে, 600-র কাছাকাছি থাকে, 400 থেকে 600-র মধ্যে। বাট আমরা যখন এডিএস দিই, দ্যাট কারেক্টস দ্য ইউরিন অসমোলারিটি, বেড়ে যায়, মানে এডিএস দিয়েছি কারেকশন হয়ে গেছে, তার মানে ক্রেনিয়াল ডেফিসিয়েন্সি। নর্মাল যখন এডিএস কমপ্লিট ডেফিসিয়েন্সি থাকে, তখন ফুল ডিপ্রাইভেশন পিরিয়ডে অসমোলারিটি বাড়বে না, কিন্তু এডিএস দেওয়ার পরে র্যাপিডলি বেড়ে 600-র উপরে যাবে, বা অ্যাটলিস্ট 50%-এর চেয়ে বেশি, আগে যা ছিল তার চেয়ে 50%-এর চেয়ে বেশি বেড়ে যাবে। আর নেফ্রোজেনিকে কোনো অবস্থাতেই বাড়বে না, আমাদের এডিএস দেওয়ার পরেও বাড়বে না। এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিকই, আমাদের ডায়াগনোসিশন এবং ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এখন আমাদের ট্রিটমেন্ট যা প্রবলেম তাই। একটা হলো যে ইউরিন ভলিউম যদি কম থাকে, 4 লিটারের চেয়ে কম থাকে, আমরা ইউজুয়ালি জাস্ট অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট মানে ওয়াটার রিপ্লেস দিয়ে আমরা এটাকে কারেকশন করতে পারি, আমাদের ড্রাগ থেরাপি দরকার হয় না। তবে আমাদের ড্রাগ থেরাপি দরকার হবে আরেকটা জিনিস, যদি স্ট্রাকচারাল লিশন থাকে, দ্যাট শুড বি ট্রিটেড ফার্স্ট। যেমন টিউমার আছে, টিবি আছে, হিস্টোসাইটোসিস আছে, দ্যাট শুড বি ট্রিটেড। আমরা ড্রাগ থেরাপি দেব ডেজমোপ্রেসিনটা হলো একটা সিনথেটিক ভ্যাসোপ্রেসিন, মানে ভ্যাসোপ্রেসিন অ্যানালগ অ্যাকচুয়ালি, ডিডিএভিপি। এটা আমাদের এগুলোও ডিটেলসে যাচ্ছি না। এর কতগুলো বেনিফিট আছে। এটা হলো লঙ্গার অ্যাক্টিং, এটা ব্লাড ভেসেলের উপর কাজ করে না, শুধুমাত্র কিডনির উপর কাজ করে, সুতরাং প্রেশার বাড়ে না, এটা আমাদের জন্য আরো সেফ। আমরা ইউজুয়ালি ইন্ট্রানেজাল দিয়ে থাকি 10 to 40 মাইক্রোগ্রাম পার ডে। এছাড়া ওরাল দেওয়া যায়, ওরাল আছে আমাদের দেশে, প্যারেন্টাল নাই। আমরা এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। আর একটু আগেই বলছিলাম যে লাইসিন ভ্যাসোপ্রেসিন, এটা হলো পিগ ফ্যামিলি ভ্যাসোপ্রেসিন, এগুলোও আমরা দিয়ে ট্রিট করতে পারি, এখন ইউজ হয় না অ্যাকচুয়ালি। ডেজমোপ্রেসিন অ্যাভেলেবল, ইট ইজ দ্য মোস্ট
available drug and most abundantly used drug. এছাড়া ক্লোরপ্রোপামাইড, ডায়াবেটিক্স, কার্বামাজিপিন, এদের কাজ হচ্ছে হলো কিডনিতে এডিএসের সিনথেসিস মানে রেসপন্সটাকে বাড়িয়ে দেয়। সুতরাং এটা দিলে আমাদের কম ডোজ ভ্যাসোপ্রেসিন দিলেই কাজ হয়, মানে সেন্সিটাইজার এটা অ্যাকচুয়ালি। ঠিক একই কারণে এই জিনিসটুকু নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ইউজ করা যায়, বিকজ ইট উইল সেন্সিটাইজ দ্য কিডনি টু এডিএস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে একই কথা, যে আমাদের অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক কনফার্ম করতে হবে। যদি আন্ডারলাইং মেটাবলিক কজ বা ড্রাগ থাকে, দ্যাট শুড বি কারেক্টেড, কারণ আমরা বললাম যে হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালসিমিয়া ডায়াবেটিস ইনসিপিটাস করে। যদি আমরা ওটাকে কারেক্ট করি, দ্যাট উইল কারেক্ট দ্য ডায়াবেটিস ইনসিপিটাস ইটস অটোমেটিক্যালি। অথবা যে ড্রাগ যেমন ডেমিক্লোসাইক্লিন আসলে আমরা ইউজ করি না, আমরা লিথিয়াম ইউজ করি অনেক। লিথিয়াম যদি সম্ভব হয় আমরা বাদ দেওয়ার, সেটা বাদ দিয়ে দিব। এছাড়া ট্রিটমেন্টে অনেক সময় হাই ডোজ ডেসমোপ্রেসিন, যেহেতু সেন্সিটিভিটি কম, একই কাজ করতে হলে অনেক বেশি ডেসমোপ্রেসিন দরকার হয়। হাই ডোজ দিলে টাইম অনেক বেশি ডোজ লাগে আসলে, এজন্য দেয়া খুব কমই হয়। ইট ক্যান বি ইফেক্টিভ। আর থায়াজাইড ডায়াবেটিক্স, ওই যে বললাম, দুইটা ভাবে কাজ করে। একটা হলো ডেসমোপ্রেসিনের সেন্সিটিভিটি বাড়ায়, আরেকটা কিছু মেকানিজম বলা আছে, যে যেহেতু ইনিশিয়াল ডায়াবেটিস করার জন্য সলিউট লস হয়, সলিউট লসের জন্য আলটিমেটলি যখন সলিউট রিটেইন করার চেষ্টা করে কিডনি, সাথে ওয়াটার রিটেইন করে। আর আরেকটা জিনিস হচ্ছে হলো যে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন হলো এডিসের রেসপন্সটাকে কমিয়ে দেয়। তার মানে আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করতে পারি, এডিসের রেসপন্স বেড়ে যাবে, সো দ্যাট উইল রিঅ্যাবজর্ব ওয়াটার। তার মানে আমরা NSAIDs ইউজ করতে পারি। তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ম্যানেজমেন্ট যদি সামারাইজ করি, নাম্বার 1 অ্যাডিকুয়েট ইউরিন ওয়াটার ইনটেক এনশিওর করব। নাম্বার 2 যদি আন্ডারলাইং কজ থাকে দ্যাট শুড বি রিমুভড। নাম্বার 3 ড্রাগের মধ্যে হাইড্রোজ ডেসমোপ্রেসিন দিতে পারি, অথবা আমাদের স্যাররা এটুকু শুনতে চাবে থায়াজাইড ডায়াবেটিক্স, এটাই শুনতে চায় স্যাররা, অথবা NSAIDs। পলিডিপসিক পলিউরিয়া, প্রাইমারি পলিডিপসিস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, কারণ পেশেন্ট খুব মানে সাইকোলজিক্যালি মানে পানি ইনটেক করে অনেক বেশি। আমাদের যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেটা, সেটাকে আইডেন্টিফাই করে সেটা ট্রিট করব। তো মোটামুটি এই হলো আমাদের